করা যেতে পারে, ছোট যদি থাকে অনেক সময় করা হয়, আবার করিও না। আরেকটা অপশন হচ্ছে সার্জিক্যাল এক্সিশন এন্ড বায়োপসি। বাট তাহলে ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু দুটো বললাম, একটা হচ্ছে অ্যাসপিরেশন অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড ইনজেকশন অফ স্টেরয়েড, আরেকটা অপশন হচ্ছে সার্জারি, এক্সিশন অ্যান্ড বায়োপসি। বাট ইট শুড বি অলওয়েজ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। মাথায় রাখতে হবে যে আমরা যদি এটা সার্জারি করি তাহলে সবসময় এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হবে, কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে যদি আমি এখানে অ্যানেস্থেসিয়াটা করতে যাই প্রপার এক্সপোজার হবে না। এটা বোনসের মধ্যে থেকে একদম জয়েন্টের ভেতর থেকে যে এই জিনিসগুলোকে এক্সট্রাকশন করতে হয়। সো যদি আমার সার্জিক্যাল প্রসিডিউরে যাই, ইট শুড বি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। Before going to treatment, you have to counsel the patient. Very important. আমরা সবসময় বলে থাকি যে, আমি যদিও চিকিৎসার অপশনটা আগে বলেছি, পেশেন্টের সাথে কথা বলতে হবে যে আমরা যে পদ্ধতিতেই যাই, আইদার অ্যাসপিরেশন অ্যান্ড ইনজেকশন স্টেরয়েড or surgical excision of the ganglion, chance of recurrence, এটা মাথায় রাখতে হবে। আমরা যেভাবেই করি না কেন এটা কিন্তু আবার হতে পারে। তো এটা যদি আমরা না বলে নেই, পেশেন্ট অপারেশন করে গেল, 6 মাস পরে যখন এসে বলবে যে ডাক্তার সাহেব কি অপারেশন করেছেন, আমার তো আবার হলো, তখন তো আমরা অ্যান্সার দিতে পারবো না। ফর দ্যাট রিজন পেশেন্টকে কিন্তু জানাতে হবে যে এই যে চিকিৎসাটা আমরা যেভাবেই করে থাকি না কেন আমাদের এটা আবার হতে পারে। বোঝা গেল কিনা? তাহলে আমরা বলতে চাচ্ছি, দেখো আমি যদি একটু সামারাইজ করি, actually ganglion is the fibromegamatous degeneration of the joint capsule and synovial membrane of the tendon. এর কন্টেন্ট যেটা থাকে সেটা জেলি লাইক সাবস্টেন্স, ট্রান্সপারেন্ট। এটা সাধারণত হয় রিস্ট জয়েন্টে, বেশি হয় রিস্ট জয়েন্টের মধ্যে বেশি হয় ডরসাম। আমরা বলে থাকি ডরসাম অফ দ্য রিস্ট, মোর দ্যান 80% গ্যাংলিয়ন হ্যাপেন্স ডরসাম অফ দ্য রিস্ট। এর ফেট কি? না স্যার, চার্জ আছে কিনা দেখিনি। এটা কি তোমাদের আছে? চার্জ আছে। ডরসাম অফ দ্য রিস্ট, এখানে এটা ফেট কি আমরা আগে বলেছি যে সামটাইমস এটা অটো ডিজেনারেশন হতে পারে। পেশেন্টকে আমরা আসলে কাউন্সিলিং করতে পারি যে যদি আপনার কোনো ব্যথা বেদনা না থাকে, দেন ইউ ক্যান ওয়েট ফর ফিউ মান্থস, 6 months to 2 years এর মধ্যে ডিজেনারেশন হলেও হতে পারে। এক্সামিনেশন বললাম যে প্রসিডিউর যেগুলো ইম্পর্টেন্ট কথা মনে রাখার মতো, যেটা ইউজুয়াল এক্সামিনেশন সবই তোমরা বলবাই, মনে রাখার মতো যেটা সেটা হচ্ছে অর্থোপেডিক সার্জারিতে কেস থাকে অথবা লিম্বে যে কোনো যদি কেস থাকে, ইউ হ্যাভ টু কম্পেয়ার বোথ সাইড, মাস্ট অ্যান্ড মাস্ট। যদি একটা হাত দেখো তাহলে এক্সামিনার উইল মাইন্ড, ঠিক আছে? তোমাকে ডেফিনেটলি দুইটা হাত, দুইটা লিম্ব, দুইটা সাইড কম্পেয়ার করতে হবে। এক্সামিনেশন করলাম, সবকিছু করলাম, স্পেসিফিক মনে রাখার মতো এখানে বিষয় যেটা বলেছি, এটা মুভমেন্ট যদি হয়, রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, স্কিনের সাথে ফ্রি বাট আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, সেটা সাইড টু সাইড কিছু মুভ করে, খুব অল্প মুভ করে, কিন্তু এখন ডাউনওয়ার্ড সাধারণত মুভ করে না। আর কনসিস্টেন্সি হচ্ছে কনসিস্টেন্সি। আমরা যদি ফার্ম বলে থাকি সেখানে খুব বেশি ভুল হবে না, ফার্মও বলা যেতে পারে কিন্তু না বলাই ভালো। এটা টেনসিস্টিক যেটা সেটা বলাই ভালো। ডায়াগনোসিসের জন্য অলমোস্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমাদের ইনভেস্টিগেশন খুব একটা হেল্প করবে না। আমরা একটা এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড সাইট এক্সরে করে থাকি টু এক্সক্লুড এনি বনি সোয়েলিং। বনি কোনো সোয়েলিং কিনা এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকে এক্সক্লুড করার জন্য আমরা এটা এক্সরে করে থাকি। এখানে আমরা এফএনএসসি বলবো না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আগেও বলেছি যে এফএনএসসি আমরা বলবো না। চিকিৎসার পদ্ধতি, বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট। ফার্স্ট ওয়ান, যে ইউ ক্যান ওয়েট, it may be disappeared, it may within 6 months to 2 years.
if not subside, or if you have any pain during working that is hampered the daily life, then go for first option, aspiration and injection steroid. Second option আমার হচ্ছে যে excision and biopsy, but it should be under general anesthesia. But both procedure have chance of recurrence. You have to explain the patient. এটা আপনার আবারও হতে পারে, ঠিক আছে? বোঝা গেল তো? স্যার জি স্যার। এই করোনা কালে এটুকু বুঝতে হবে, এর বিষয়ে কিছু করার নাই রে। স্যার আমার ভাগ্নির হাতে হ্যাঁ এই কিছুদিন হলো এটা হয়েছে স্যার। ওর বয়স হচ্ছে 2 বছর। আমি কথা বুঝতে পারি না বাবা, সবাই কথা বলতে বড় হবে না, একজন করে কথা বলো। স্যার আপনি যেগুলা বললেন সিমটম মিলে, হ্যাঁ তো এখন কি 2 বছর 6 থেকে 2 বছর পর্যন্ত ওর জন্য ওয়েট করতে হবে? না, যদি আমি বলেছি যদি এটা আমার পাশেই বসে আছে। হ্যাঁ হ্যালো, কে পাশে বসে আছে? হ্যালো স্যার ওর ভাগ্নির হাতে গ্যাংলিয়নিক সিস্ট হ্যালো আছে স্যার। তো গ্যাংলিয়ন সিস্ট যদি থাকে, আমি বলেছি যদি এটা কোনো প্রবলেম না করে, যদি ব্যথা না হয়, তাহলে পরে ইউ ক্যান ওয়েট 6 months to 2 years। 2 years তুমি অপেক্ষা করতে পারো, 6 মাস থেকে 2 বছর মতো অপেক্ষা করতে পারো, যদি এটাতে কোনো ব্যথা বেদনা না হয়, পেশেন্টের ডেইলি ওয়ার্কিং অ্যাক্টিভিটিস যদি কোনো প্রবলেম না হয়, ইউ ক্যান ওয়েট। ঠিক আছে? Sir, one question, sir. হ্যাঁ, So how will we differentiate between synovial cyst and ganglionic cyst? It's pretty similar. synovial cyst It's looks very same. So sir, how do we differentiate it clinically? clinically synovial cyst সাইনোভিয়াল সিস্ট এরকম হয় না, যে সাইনোভিয়াম থেকে সাইনোভিয়াসটাই তোমার এখানে তোমার ডিজেনারেটিভ চেঞ্জ হয়েই এটা হয়। গ্যাংলিয়ন তো ওয়ান কাইন্ডস অফ সিস্ট, তাই না? দিস ইজ ওয়ান কাইন্ডস অফ সিস্ট। এটা সাইনোভিয়াস থেকে সাইনোভিয়াল মেমব্রেন যেটা, সেটা ডিজেনারেশন হয়েই গ্যাংলিয়ন তৈরি হয়। ক্লিনিক্যালি ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট, নেভার এভার। Thank you, sir. Thank you, sir. ওকে, কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হচ্ছে এটা রিকারেন্স করবে স্যার। রিকারেন্স সার্জারির কমপ্লিকেশন। সার্জারি করলে রিকারেন্স হতে পারে, বাট এই যে গ্যাংলিয়ন ইটসেলফ এর একটা কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যদি কোনো ট্রমা হয় ওভার দ্য এফেক্টেড সাইট, তাহলে এটা রাপচার হতে পারে। রাপচার যদি হয়ে যায়, তখন দেখা যায় এটা যে জেলি লাইক ম্যাটেরিয়ালস এটা সাবকুটেনাস স্প্রেড করে এখানে তোমার সেলুলাইটিস বা তোমার অ্যাপসিস এ সমস্তগুলো হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যে রাপচার বাই ট্রমা। হ্যাঁ, নর্মালি এর কোনো কমপ্লিকেশন হয় না। আর যদি কোনো নার্ভের সাইডে থাকে, নার্ভ রিলেটেড বা ভেসেলস রিলেটেড যদি সাইডে থাকে, যেমন অনেক সময় দেখা যায় যে ভেন্ট্রাল সারফেসে, ফ্লেক্সার সারফেসে হয়, অ্যাডজাসেন্ট টু রেডিয়াল আর্টারি, সেখানে কিন্তু আর্টারিকে কম্প্রেস করতে পারে, কোন নার্ভকে কম্প্রেস করতে পারে। এগুলো রিমোট কমপ্লিকেশন, দরকার নাই। শুধু একটা মনে রাখো যে এখানে হতে পারে, মানে ট্রমাতে রাপচার হতে পারে। ঠিক আছে? স্যার কন্টেন্ট কি জানি একটা বলেছিলেন আপনি, কোনটা? আরেকবার স্যার। ওই যে আপনি বলেছিলেন কন্টেন্ট জেলি লাইক কি জানি একটা বলেছিলেন। একটা জেলি লাইক ম্যাটেরিয়াল, অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইড যেগুলো থাকে, এই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে সেখানে একদম জেলি লাইক, জাস্ট অরেঞ্জ জেলি যেমন দেখা যায় না, এরকমই ওটা অরেঞ্জ কালার থাকে, এটা থেকে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার।
এটা কি আছে কোশ্চেন? এগুলো তো পড়িয়েছিলাম অনেক সময়, যে অবস্থাটিক জন্ডিস তো পড়িয়েছিলাম কয়েকদিন আগে, একটু পড়ানো হইলো। আচ্ছা এটা কি জেনারেল সার্জারি? শোনো, তোমরা আমাকে একসময় বলেছিলে যে ক্লাসে যে জেনারেল সার্জারি সম্পর্কে আলোচনা করার জন্য। এটা থার্ড ইয়ারে তো পড়িয়েছিলাম, পরে বোধহয় তোমাদেরকে মাহফুজ সাহেব বা অন্য কেউ ক্লাস নিয়েছিল। তো আমাদের কিছু কোশ্চেন যেগুলো কমনলি পরীক্ষায় করা হয়ে থাকে, এরকম কিছু কোশ্চেন নিয়ে একটু আলোপ করি, ঠিক আছে? অল্প কিছু কোশ্চেন নিয়ে প্রথমে Yes, sir. ক্লাসিফাই উন্ড। আগে আমরা যদি বলি হোয়াট ইজ উন্ড, উন্ড আমরা বলেছিলাম যে এনি এক্সটার্নাল ডিফেক্ট, তাই না? এক্সটার্নাল ডিফেক্ট ইন দ্য বডি ডিউ টু ট্রমা। আর উন্ড এবং আলসারের সাথে একটা পার্থক্য বলেছিলাম, আলসার শুড বি স্পন্টেনিয়াস, তাই না? যেমন একটা ম্যালিগনেন্ট আলসার হতে পারে বা ইনফেক্টিভ আলসার, এটা স্পন্টেনিয়াস হবে, কিন্তু উন্ড হতে গেলে দেয়ার শুড বি অ্যান্ড ট্রমা, দিস ইজ মাস্ট। ট্রমা ছাড়া কিন্তু আমরা উন্ড বলবো না। এর সার্জিক্যাল ট্রমা হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এনি আদার ট্রমা। উন্ডকে ক্লাসিফাই করতে গেলে আমরা বলেছিলাম যে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। এখন বইতে আমরা রিসেন্ট যে একটাই ক্লাসিফিকেশন আমরা বলে থাকি, টাইডি উন্ড এন্ড আনটাইডি, দুইভাবে ক্লাসিফাই করে থাকি। বলা আছে ক্লাসিফাই উন্ড, হাউ টু ট্রিট ল্যাসারেটেড উন্ড। তো উন্ডের চেহারা দেখে আমরা অনেকভাবে আবার ভাগ করতে পারি, ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড, অ্যাব্রেশন, অনেকভাবে বলে থাকি। যাই হোক, প্রথমে ক্লাসিফিকেশনে যদি আমরা বলে থাকি উন্ড, টাইডি উন্ড এন্ড আনটাইডি উন্ড, এই দুইটার পার্থক্য মনে আছে তো না? টাইডি উন্ড আমরা বলেছিলাম এটা সাধারণত ইনসাইজড উন্ড, শার্প কাটিং উন্ড, যেমন নাইফ বা গ্লাস কাট ইনজুরি, সার্জিক্যাল ব্লেডের যে ইনজুরি, এগুলো যদি হয় সে শার্প কাটিং উন্ড থাকবে। এর এজ গুলো থাকবে শার্প, ওয়েল ডিফাইন্ড, এবং কাছাকাছি এজ থাকবে, কোনো অ্যাপার্ট দূরে থাকবে না, কাছাকাছি এজ গুলো থাকবে। কন্টামিনেশন থাকবে না, তাই না? এখানে কন্টামিনেশন থাকে না। এবং এই সমস্ত উন্ডে দেখা যায় যে তোমার ভেসেলস, নিউরোভাস্কুলার স্ট্রাকচার এবং টেন্ডন, এগুলো তোমার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। কারণ শার্প কাটিং ইনস্ট্রুমেন্টে যখন কোনো উন্ড হয়, এটা ডিপ হয় অনেক, তাই না? অনেক বেশি ডিপ হয়। যেমন যদি আমাদের হাতের ফ্লেক্সার সারফেস যদি কোনো শার্প কাটিং যদি কোনো ইনজুরি হয়, আইদার ব্লেড অর নাইফ অর সামথিং, তাহলে দেখবা এখানে নিউমারাস টেন্ডন, ফ্লেক্সার অনেক টেন্ডন আছে, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, আর্টারি সবগুলো আছে। যে কোনো কিছু কিন্তু এটা তোমার ইনজুরি হতে পারে। আর যদি আমরা আনটাইডি উন্ড যেগুলো, সেগুলো বলেছিলাম কি যে মুড অফ অ্যাকশন, সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো দরজার চিপার মধ্যে আঙুলটা যদি পড়ে যায়, সেখানে যদি উন্ড হয়, এটা কেমন হবে? এটা আনটাইডি উন্ড, ল্যাসারেশন থাকে, উন্ডের এজ গুলো তখন কাছাকাছি থাকে না, অ্যাপার্টেড এজ থাকে, কন্টামিনেটেড থাকে, তাই না? এবং এখানে ইম্পর্টেন্ট কথা যে সাধারণত নার্ভ, টেন্ডন, নিউরোভাস্কুলার স্ট্রাকচার যেগুলো, সেগুলো তোমার যদি ইনজুরি হয়ও, তোমার ইনট্যাক্ট ইনজুরি ইন কন্টিনিউটি, টোটাল ডিভাইডেশন হয় না। যেমন শার্প কাটিং উন্ড যখন হয় তখন কিন্তু টোটাল ডিভাইডেশন, কমপ্লিট ডিভাইডেশন হয়ে যায়। বাট যখন ল্যাসারেশন হয় তখন দেখা যায় একটা পোর্শন তোমার ইনজুরি হয়েছে, কিন্তু এটা টেন্ডনটা ইনট্যাক্ট আছে। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর হচ্ছে কন্টামিনেশন, কন্টামিনেশন কেমন থাকবে? হাইলি কন্টামিনেটেড, এই জন্য এটাকে আনটাইডি উন্ড বলা হয়ে থাকে। এবং প্রগনোসিস সবসময়, টাইডি উন্ডের প্রগনোসিস অলওয়েজ ইজ বেটার। এবং আমরা বলে থাকি যে টাইডি উন্ড এবং আনটাইডি উন্ড যদি হয়, ইম্পর্টেন্ট একটা কথা আছে যে কিভাবে আমরা এটা চিকিৎসা করব। টাইডি উন্ডের চিকিৎসার পদ্ধতি আমরা বলেছিলাম যে যেহেতু ক্লিন উন্ড, আমরা জাস্ট সার্জিক্যাল একটা টয়লেটিং করব এবং প্রাইমারি রিপেয়ার করব। প্রাইমারি রিপেয়ার ইজ পসিবল ফর টাইডি উন্ড যদি এটা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আসে। আমরা ধরে থেকে 6 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা এটা প্রাইমারি রিপেয়ার করতে পারি। যেমন একটা টেন্ডন যদি কেটে যায়, ডিভাইডেশন হয়, সেটাকে আমরা এন্ড টু এন্ড জোড়া লাগাতে পারি। যদি কোনো নার্ভ কেটে যায়, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারি। ভেসাস কেটে গেলে আমরা রিপেয়ার করতে পারি। এবং স্কিন
এটাকে আমরা প্রাইমারি রিপেয়ার করতে পারি ইফ ইট ইজ কাম উইদিন 6 আওয়ার্স। একটা স্ট্যান্ডার্ড টাইম 6 আওয়ার ধরে নিলাম। এর মধ্যে কথা আছে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। ওভারঅল আমরা টাইম ধরে থাকি যে 6 আওয়ার্স এর মধ্যে যদি আসে তাহলে আমরা টাইডি উন্ডের ক্ষেত্রে এটা প্রাইমারি রিপেয়ার করা সম্ভব। কিন্তু আনটাইডি উন্ড যদি হয় সেখানে কিন্তু অনেক প্রশ্ন। ফার্স্ট ওয়ান, ইট শুড বি ট্রিটমেন্ট টার্ম যেটা আমরা ইউজ করে থাকি সার্জিক্যাল টয়লেটিং অ্যান্ড ডেব্রাইটমেন্ট। সার্জিক্যাল টয়লেটিং অ্যান্ড ডেব্রাইটমেন্ট উদ্দেশ্য হচ্ছে একটা আনটাইডি উন্ডকে টু কনভার্ট দ্য টাইডি উন্ড নিয়ার টু টাইডি উন্ড। তারা টাইডি উন্ড তো করা যাবে, নিয়ার টু টাইডি উন্ড কনভার্ট করতে হবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে। দেওয়ার পরে আমরা প্রথমে কি করি, সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে যত ডার্টি ম্যাটেরিয়ালস আছে সমস্ত ডার্টি ম্যাটেরিয়ালস গুলোকে দূর করা হয়। নর্মাল স্যালাইন দিয়ে ভালো করে ওয়াশ করা হয়, লিটার্স অফ নর্মাল স্যালাইন ভালো করে ওয়াশ করা হবে। ওয়াশ করার পর তখন দেখতে হবে যে আমাদের সফট টিস্যু যেগুলো আছে এই সফট টিস্যু ডিভাইটালাইজড পোরশন কি কি আছে। যতটুকু ডিভাইটালাইজড পোরশন থাকবে ইউ হ্যাভ টু রিমুভ অল দ্য ডিভাইটালাইজড টিস্যু। মার্চিলেস ডেব্রাইটমেন্ট। মার্চিলেস ডেব্রাইটমেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু মায়া করে ডেব্রাইট করা যাবে না, যে ঠিক আছে বেশি কেটে ফেলছি, মাসেল বেশি কাটা গেল একটু রেখে দেই তাহলে পেশেন্টের উপকার হবে, এরকম করা যাবে না। ম্যাক্রোস্কোপিক যতটুকু পোরশন আমার কাছে মনে হবে যে এটা ডিভাইটালাইজড, ইউ হ্যাভ টু এক্সাইজ দ্য অল ডিভাইটালাইজড টিস্যু। আমরা টার্মটা ইউজ করলাম সার্জিক্যাল টয়লেটিং অ্যান্ড ডেব্রাইটমেন্ট। প্রথমে যে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে যে আমরা পরিষ্কার করলাম, নর্মাল স্যালাইনে ধুলাম, দিস ইজ সার্জিক্যাল টয়লেটিং। এবং ডেব্রাইটমেন্ট মিনস অল দ্য রিমুভাল অফ অল ডেড টিস্যু। যত ডেড টিস্যু আছে ডেড টিস্যুগুলোকে আমরা সব রিমুভ করবো, মার্চিলেস। দেন আমরা পেশেন্টকে ব্লিডিং সাইট সোর্স যেগুলো সেগুলো বন্ধ করব, করে আমরা ড্রেসিং এর জন্য রেখে দেব। ড্রেসিং করব, রেগুলার ড্রেসিং করতে 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 যখন দেখবো যে পেশেন্টের উন্ডটা হেলদি তখন আমরা ফার্দার যে প্রোটোকল গুলো আছে আমরা বলেছিলাম যদি একটা উন্ড যদি থাকে তাহলে বড় উন্ড যদি থাকে তাহলে কি কি ভাবে এটা কভার করা যায় মনে আছে কিনা? আমরা বলেছিলাম যে 3টা ওয়েতে কভার করতে পারি আমরা। প্রথম কথা হচ্ছে যে চেষ্টা করবো স্কিন গুলো তোমার এন্ড টু এন্ড পজিশন করে স্টিচ দেওয়া, সেলাই করা। বলেছিলাম না যে আমরা সেলাই করতে পারি, এন্ড টু এন্ড আমরা স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করতে পারি। যদি সম্ভব না হয়, এন্ড টু এন্ড ক্লোজ করা না যায়, তখন অপশন কি? সব থেকে ভালো যে অপশন আমরা বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে স্কিন গ্রাফটিং, তাই না? স্কিন গ্রাফটিং সম্পর্কে অনেক কথা বলেছিলাম, হয়তো পরে আবার বলা যাবে। ফুল থিকনেস, পার্শিয়াল থিকনেস কি করে থাকে। আমরা যেটা করে থাকি মোস্ট কমন স্কিন গ্রাফটিং, দ্যাট ইজ পার্শিয়াল থিকনেস। স্কিন গ্রাফটিং করতে পারি অনেক বড় উন্ড যদি হয়। আর কি মেথড আছে? ফ্লাফ রিকনস্ট্রাকশন। অন্য জায়গা থেকে তোমার মাসেল সহ সাবকুটেনিয়াস টিস্যু স্কিন সহ এনে এখানে কভার দেওয়া হয়। ফ্লাফ রিকনস্ট্রাকশন আমরা একটু কম করে থেকে জেনারেল সার্জন আমরা এটা ফ্লাফ রিকনস্ট্রাকশন খুব একটা অভ্যস্ত না, করিও না, কিন্তু অপশন গুলো জানতে হবে। নাম্বার সব থেকে ভালো অপশন হচ্ছে যদি আমরা স্কিনটাকে ক্লোজ করে দিতে পারি, স্টিচ দিয়ে দিতে পারি। স্যার কি কন্ট্রাকশন বললেন স্যার? হ্যালো স্যার কি কন্ট্রাকশন বললেন? কন্ট্রাকশন না, স্কিন ক্লোজার বাই সুচার ম্যাটেরিয়াল। স্কিন ক্লোজার আমরা স্কিনে স্টিচ দেই না, নর্মাল যদি এরকম দুধ থেকে দুইটা এনে যদি আমরা এরকম স্কিন পাশে অ্যাপোজিশন করে যদি আমরা স্টিচ দিতে পারি, এটা হচ্ছে বেস্ট মেথড। যদি স্কিন অ্যাপোজিশন করতে না পারি দেন গো ফর স্কিন গ্রাফটিং অর ফ্লাফ রিকনস্ট্রাকশন। তো আমরা ফ্লাফ রিকনস্ট্রাকশন খুব একটা করি না, স্কিন গ্রাফটিং এর দিকে নজর দিতে হবে, ঠিক আছে? স্কিন গ্রাফটিং দুই প্রকার, ফুল থিকনেস এন্ড পার্শিয়াল থিকনেস। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফটিং। পাশাপাশি একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় থেকে পরীক্ষায়, তুমি স্কিনটা কোথা থেকে নিবা? এটা ইম্পর্টেন্ট একটা কথা আমরা জিজ্ঞাসা করে থাকি যে স্কিনটা তুমি নিতে চাও কোথা থেকে নিতে চাও। মোস্ট কমন সাইট হচ্ছে থাই, মাথায় রাখতে হবে। মোস্ট কমন সাইট হচ্ছে থাই, এবং থাইয়ের মধ্যেও তোমার ফ্রন্ট সাইড, হ্যাঁ ফ্রন্ট অফ দ্য থাই, এটা হচ্ছে সব থেকে কমন সাইট।
এরপরে ব্যাক অফ দ্য থাই থেকে নিতে পারি, বাটক থেকে নিতে পারি, তোমার আর্ম থেকে নেওয়া যেতে পারে, ব্যাক থেকে নেওয়া যেতে পারে যদি অনেক দরকার হয়, বাট মোস্ট কমন সাইট হচ্ছে থাই, পার্শিয়াল থিকনেস, স্কিন গ্রাফটিং। ঠিক আছে, তাহলে উন্ড সম্পর্কে বলতে এটুকু, উন্ডের ডেফিনেশন, টাইপস অফ উন্ড, আমরা উন্ডে কি করে চিকিৎসা করে থাকি, ট্রিটমেন্ট অপশন অফ দ্য উন্ড, কমপ্লিকেশন অফ দ্য উন্ড। আচ্ছা, উন্ডের আমরা যখন আগে বলেছিলাম যে কিছু অ্যাডভার্স ফ্যাক্টর অথবা হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্ট উন্ড হিলিং, মনে আছে কিনা? কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো উন্ড হিলিং এ তোমার ভূমিকা রাখে। ইম্পর্টেন্ট কথা যেটা, অ্যাডভার্স ইফেক্ট কোনটা করে, ভালো যেগুলো সেগুলো ভালো অ্যাডভার্স ইফেক্ট। কিছু লোকাল ফ্যাক্টর আছে, কিছু আছে সিস্টেমিক ফ্যাক্টর যেগুলো উন্ডকে হিলিং এ হ্যাম্পার করে। সিস্টেমিক ফ্যাক্টর গুলো কি কি? এনিমিয়া, তাই না? এনিমিয়া, ম্যালনিউট্রিশন, তারপরে তোমার জন্ডিস, স্টেরয়েড থেরাপি, ম্যালিগন্যান্সি, এই সমস্ত গুলো হচ্ছে সিস্টেমিক অ্যাডভার্স ফ্যাক্টর যেগুলো উন্ড হিলিং এ আমাদেরকে প্রবলেম করে। একটা পেশেন্ট এনিমিয়া থাকে, এনিমিয়া থাকলে পেশেন্টকে উন্ড হিলিং হবে না, সে প্রপার নিউট্রিশন পাবে না, সেখানকার ভাস্কুলারিটি ভালো থাকবে না, তাহলে পরে সেখানে পেশেন্টের উন্ড হিলিং হবে না। ফ্যাক্টর গুলো আমরা যদি একটু সাজায়, লোকাল ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? প্রথমে যে কথা বলে থাকি যে রেস্টলেসনেস, যদি একটা উন্ড রেস্ট না পায়, রিপিটেড ট্রমার মধ্যে থাকে, তাহলে সেটা কি উন্ড হিলিং হবে না। রেস্টলেসনেস যদি থাকে, ইনফেকশন যদি থাকে, কন্টিনিউয়াস ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, তাহলে কি উন্ড ভালো হবে না। ইনফেকশন, কোনো ফরেন বডি যদি থাকে, ফরেন বডি থাকলে সেখানে তোমার কখনোই কোনো উন্ড ভালো হবে না। যেখানে ফরেন বডি থাকবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিমুভ দ্য ফরেন বডি, অথবা ওই ফরেন বডিকে বডি অ্যাবজর্ব করে নিতে হবে, বডিকে মেনে নিতে হবে। যেমন আমরা মেশ ইউজ করে থাকি, তাই না? হার্নিয়াতে মেশ ইউজ করে থাকি, ল্যাপারোস্কোপিতে আমরা যে ক্লিপগুলো ইউজ করে থাকি, দিজ আর ফরেন বডি, বাট এগুলো এমন ভাবে তৈরি করা হয় যেগুলো বডি ক্যান অ্যাডাপ্ট উইথ দিস ফরেন বডি। কিন্তু উন্ডে যদি কোনো ফরেন বডি থাকে যেটা বডি মেনে নিতে পারছে না, তাহলে পরে সেখানে কখনো উন্ড ভালো হবে না। কিছু স্পেসিফিক ইনফেকশন, যেমন টিউবারকুলোসিস, যদি টিউবারকুলোসিস থাকে কোনো উন্ডে, তাহলে কি উন্ড ভালো হবে? কখনোই ভালো হবে না। তুমি ড্রেসিং করবা, চিকিৎসা দিবা, কিন্তু টিউবারকুলোসিসের চিকিৎসা যতক্ষণ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার উন্ড ভালো হবে না। ঠিক আছে? লোকাল ফ্যাক্টরের মধ্যে আর কি আছে? তোমার ভাস্কুলারিটি, দেখা যায় যে প্রপার ভাস্কুলারাইজেশন নাই, ব্লাড ভেসেল, ব্লাড সাপ্লাই কোনো কারণে ইম্পেয়ারমেন্ট আছে, তাহলে পরে সে উন্ড কিন্তু ভালো হবে না। ডায়াবেটিস, ব্লাড সুগার যদি হাই থাকে, উন্ড হিলিং হবে না, প্রপার উন্ড হিলিং হবে না। কোনো পেশেন্ট যদি স্টেরয়েড থেরাপি নেয়, স্টেরয়েড থেরাপি নিলে পেশেন্টের উন্ড হিলিং ঠিকমতো হবে না। পেশেন্ট যদি কেমোথেরাপি, ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ নিয়ে থাকে, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেগুলো কিন্তু উন্ডের জন্য অ্যাডভার্স ইফেক্ট করবে। এই জন্য কোনো পেশেন্টের যদি ক্রনিক উন্ড নিয়ে আমার কাছে আসে, তাহলে এই সমস্ত জিনিসগুলো এক্সক্লুড করতে হবে, যে আপনার পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের কোনো ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ সে খায় কিনা, পেশেন্টের লোকাল এক্সামিনেশন করে দেখতে হবে যে আমরা যেগুলো বললাম এগুলো ব্লাড সাপ্লাই কেমন আছে, কোনো ইনফেকশন আছে কিনা, ফরেন বডি আছে কিনা, পেশেন্টের স্পেসিফিক ইনফেকশন যদি আমরা ডায়াগনোসিস করতে চাই, কিভাবে করব? এইখান থেকে আমাকে টিস্যু নিতে হবে, টিস্যু নিয়ে সেন্ড ফর এক্সামিনেশন। টিস্যু নিয়ে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার পরেই আমরা বুঝতে পারবো যে এটা কি কোনো স্পেসিফিক ইনফেকশন আছে কিনা, কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা। সে একটা পেশেন্ট একটা উন্ড নিয়ে আসছে, দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, পরে তুমি হিস্টোপ্যাথোলজি করে দেখলে স্কোয়ামাস সেল কার্সিনোমা মেবি। তো এই জিনিসগুলো আমাকে এক্সক্লুড করতে হবে, যে যদি কোনো উন্ড থাকে বা অ্যাডভার্স ফ্যাক্টর অফ দ্য উন্ড হিলিং, পরীক্ষা জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, মনে থাকবে।
আর কি হাউ সিবেসিয়াস সিস্ট ইজ ফর্মড একটা কোশ্চেন আছে, এটা বলেছিলাম তো। সিবেসিয়াস সিস্ট সম্পর্কে ক্লাস নিয়েছিলাম আমি, এটা বলবো না, বলেছিলাম পড়াইছি। সিবেসিয়াস পড়িয়েছিলাম। মার্জোলিন আলসার, what are the predisposing factor of মার্জোলিনস। আচ্ছা, মার্জোলিন আলসার সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম আমি। এটা মার্জোলিন আলসার হচ্ছে আরেকটা নাম কি, is one kinds of squamous cell carcinoma. Margarine ulcer is one kinds of squamous cell carcinoma. কোথায় হয়, ইম্পর্টেন্ট কথা, মার্জারিন আলসার কোথায় হয় এটা মনে রাখতে হবে যে স্কারে হবে। হোয়াট এভার দ্য স্কার, যে কোনো স্কারে মার্জারিন আলসার হতে পারে, বাট মোস্ট কমন স্কার হচ্ছে বার্ন স্কার। ঠিক আছে, স্কারের মধ্যে যদি কোনো আলসার হয় তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মেবি দিস ইজ মার্জোলিন আলসার। আর মার্জোলিন আলসারটা বেশি হয় স্কারেই হয়, বেশি হয় হচ্ছে বার্ন স্কারে, এটা মাথায় রাখতে হবে। এবং কখন হয়, বার্ন স্কার হলেই কি হবে, দেখা যায় যে অনেকদিন, দীর্ঘদিন, 5 বছর, 10 বছর, 20 বছর পরে যে এই স্কারের মধ্যে একটা আলসার তৈরি হয়। আজকে বার্ন হলো, এটা স্কার হয়ে গেল, 2-1 বছর স্কার হয়ে গেল, তখনই যে এখানে মার্জোলিন আলসার হবে তা কিন্তু না। সাধারণত মার্জোলিন আলসার হয় অ্যাভাব 10 years। What are the predisposing factor of marginal ulcer? Marginal ulcer predisposing factor কি? long standing burn সেটাই তো আপনি বললাম, এটা আলাদা করে predisposing factor কিছু নেই। how to prevent it and treat it, এটা মনে হয় কোশ্চেনটা ভালো হয় না। যাই হোক, মার্জোলিন আলসার যদি হয়ে থাকে এরকম তোমার সাসপেক্টেড একটা আলসার আছে, এই একটা স্কার আছে, স্কারের মধ্যে একটা আলসার নিয়ে আসছে, আলসার ভালো হচ্ছে না, আমাদের প্রথমে মাথায় রাখতে হবে খারাপটা, দ্যাট ইজ দিস ইজ মেবি ম্যালিগন্যান্ট আলসার। এটাকে বলা হয় থেকে মার্জোলিন আলসার, এবং দিস ইজ ওয়ান কাইন্ডস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরকম যদি পেশেন্ট আমার কাছে আসে তাহলে আমাদের অপশন কি? অপশন হচ্ছে ফার্স্টে ডায়াগনোসিস করতে হবে, diagnosis confirm করতে হবে, clinical diagnosis marginal ulcer, and now I have to confirm my diagnosis by histopathological examination. এখানে আমরা যেটা করে থাকি ওয়েস বায়োপসি, এই আস্তে কথা বল, ক্লাস নিচ্ছি বুঝিস নাই, যে ওয়েস বায়োপসি। হ্যাঁ, ওয়েস বায়োপসি আমরা বলেছিলাম, বায়োপসি সাধারণত 2 টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি আর একটা এক্সিশনাল বায়োপসি। আমরা যে টিস্যু গুলো নিয়ে থাকি, ওয়েস বায়োপসি ইজ ওয়ান কাইন্ডস অফ ইনসিশনাল বায়োপসি। এখানে আমরা দেখেছিলাম ছবি এঁকে, যেটা ওয়েস শেপ একটা টিস্যু নেওয়া হয়, টিস্যু নিয়ে সেটাকে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, পাঠানোর পরে ডায়াগনোসিস যখন কনফার্ম করবো যে দিস ইজ মার্জোলিন আলসার, দেন ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট কি করতে হবে? ট্রিটমেন্টে আমাদের যদিও খুব বেশি মাথা ব্যথা নেই, তোমাদের ট্রিটমেন্ট অত বেশি জিজ্ঞাসা করা হবে না। তারপরে স্কোয়ামাস সেল কার্সিনোমা ট্রিটমেন্ট অপশন আমরা কি জানি? 2টা অপশন, একটা হচ্ছে রেডিওথেরাপি। স্কোয়ামাস সেল কার্সিনোমা রেডিও সেন্সিটিভ, দেখা যায় যে 90% রেডিও, মোর দ্যান 90% রেডিও সেন্সিটিভ। আরেকটা অপশন হচ্ছে তোমার এক্সিশন অফ দ্য টিউমার with free margin, 1 centimeter free margin, 1 centimeter free margin রেখে এই আলসারটাকে আমরা এক্সিশন করব। করার পরে আমি একটু আগে যে কথা বলেছিলাম যে উন্ড থাকবে, এই উন্ডটাকে কি করব? উন্ডটাকে হয়তো স্কিন গ্রাফটিং অথবা ফ্লাপ রিকনস্ট্রাকশন কিছু একটা দিয়ে এটাকে কভার করতে হবে। তাহলে যদি মার্জোলিন আলসার বা যে কোনো যদি ম্যালিগনেন্ট আলসার আমরা সাসপেক্ট করে থাকি দিস ইজ ম্যালিগনেন্ট আলসার, বা ডায়াগনোসিসে কোনো প্রবলেম হয়, বা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাকে যেটা করতে হবে দ্যাট ইজ বায়োপসি। কি বায়োপসি নিয়ে থাকি? এটা প্রথমে ডায়াগনোসিস করার জন্য আমরা নিয়ে থাকি ইনসিশনাল বায়োপসি, এবং এই বায়োপসিটা যেভাবে নেওয়া হয় এটা ওএস বায়োপসি। এটা মাথায় রাখতে হবে। তোমাকে পরীক্ষার সময় স্যার একটা পেন্সিল বা একটা কলম আগিয়ে দিবে, দিয়ে বলবে যে দেখো তো ওএস বায়োপসি কিভাবে নিতে হয়। জাস্ট ওএস 3 কোণা, তাই না? 3 কোণা
আমি একটু দেখাই। এটা যদি আলসার হয়, গোল যে জায়গাটা দেখো দেখা যাচ্ছে কিনা, আলসার, দিস ইজ আলসার। আলসার থেকে আমরা যে একটা ত্রিভুজের মতো নিচের দিকে নিয়েছি, এখানে দেখো যে এই জায়গাটা এরকম করে ওয়েস্ট শেপ আমরা একটা টিস্যু নেই। এই টিস্যুটুকু নিয়ে এখানে দেখো বোধ হেলদি এবং আনহেলদি দুইটা পোর্শনই কিন্তু আছে। তোমাকে বেসটা থাকতে হবে হেলদি পোর্শনের দিকে, অ্যাপেক্সটা থাকবে আনহেলদি পোর্শনের দিকে। টোটাল হেলদি এবং আনহেলদি দুইটা পোর্শন নিতে হবে। নিয়ে এখানে আমরা দুইটা পোর্শন না নিতে পারি তাহলে হিস্টোপ্যাথোলজিস্ট কম্পেয়ার করতে পারবো না। কম্পেয়ার করার জন্য আমাকে বোধ হেলদি আনহেলদি ওয়েস্ট শেপ এটা বায়োপসি নিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে। আর কি কার্বাঙ্কল, কার্বাঙ্কল পড়িয়েছিলাম, মনে আছে? এই কথা বল। জি স্যার। ঘুমাই গেছে নাকি? জি স্যার, পড়াইছিলেন তো। তুই ঘুমাই গেছিস নাকি? না স্যার, ঘুমাইনি। এটা তো মনে হচ্ছে যে বাসায় তোকে তো ছবি টবি দেখতে পাচ্ছি না। আমি তো আমাকেই ছবি দেখি, শুধু তোদেরকে দেখতে পাই না। তোরা কি ঘুমাচ্ছিস নাকি গল্প করছিস কি জানি? না স্যার, আপনাকে নাকি এটা স্যার আপনার ক্লাস রেখে কেমনে ঘুমাই স্যার? এত হ্যাঁ, আমার class সাথে রেখে ক্লাস এতদিন পরে পাইছি স্যার আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। কার্বাঙ্কলের কথা মনে আছে কিনা? কার্বাঙ্কল পড়িয়েছিলাম, একটা পরীক্ষা আমরা জি, জিজ্ঞাসা স্যার। করে থাকি, হোয়াট ইজ কার্বাঙ্কল। হ্যাঁ, এটা শোনো, ডেফিনেশনটা কিন্তু একদম ঠুটস্থ রাখতে হবে, একদম ঠুটস্থ, কোনো ভুল করা যাবে না। ডেফিনেশনটা মনে করো, ইনফেক্টিভ গ্যাংগ্রিন, infective gangrene in the skin and subcutaneous tissue which exists through multiple opening, which exists through multiple opening. Infective gangrene in the skin and subcutaneous tissue which exists through multiple opening. দেখো এই একটা ছবি দেখা যাচ্ছে আমার এখানে, এটা যদি কার্বাঙ্কল হয় কতগুলো পয়েন্ট, কালো কালো এতগুলা পয়েন্ট থাকে, মুখ থাকে, যে পয়েন্টগুলো দিয়ে তোমার পাস ডিসচার্জ হয়। ঠিক আছে, পাস দেখা যায়। তাহলে একটা কার্বাঙ্কল দেখতে এরকমই থাকবে, একটা সোয়েলিং থাকবে, বেশ সাইজে বড়ই হয়, কনসিডারেবল সাইজ। সেখানে অল সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, কিন্তু অ্যাবসেস কিনা, অ্যাবসেসের সাথে ডিফারেন্সিয়েট কি, অ্যাবসেসের মুখ থেকে একটা, কার্বাঙ্কলের মুখ থেকে মাল্টিপল এক্সিট পয়েন্ট থেকে। ঠিক আছে, মাল্টিপল এক্সিট পয়েন্ট থেকে এরকম। তাহলে আমরা বলবো যে ইনফেক্টিভ গ্যাংগ্রিন ইন দ্য স্কিন এন্ড সাবকুটেনিয়াস টিস্যু হুইচ এক্সিস্টস থ্রু মাল্টিপল ওপেনিং। এইটা কিন্তু বাবা তোমরা ইয়ে করবা, ডেফিনেশনটা যেন মুখস্থ থাকে। পরীক্ষাতে কিন্তু এখন তোমরা জানো যে ভাইবা বোর্ডে দুইটা করে বক্স থাকে এখন একটা বোর্ডে। একটা বক্সের মধ্যে কিন্তু জেনারেল প্রিন্সিপালটা এটা রাখা আছে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়। আমি আগেও বলেছি, এই সমস্ত কোশ্চেন অ্যাবসিস, বয়েল, কার্বাঙ্কল, সেলুলাইটিস, এগুলো যদি ভুল হয় পরীক্ষা আগানো কিন্তু মুশকিল। ঠিক আছে না? সো জেনারেল প্রিন্সিপালস অফ সার্জারি খুব ভালো করে পড়বা। তাহলে কার্বাঙ্কলটা কোথায় বেশি হয়, কাদের বেশি হয়? আমরা খুব প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি। যখন ডেফিনেশন বললাম বা শর্ট কেস থাকলে শর্ট কেস দেওয়া হবে। যদি বলি আমরা কোথায় বেশি হয়, কাদের বেশি হয়, কাদের বেশি হয়? ডায়াবেটিক পেশেন্ট। যখনই এরকম একটা পেশেন্ট তুমি দেখবা, ফার্স্ট কোশ্চেন দেখবে যে বাবা আপনার কি ডায়াবেটিস আছে, মা আপনার কি ডায়াবেটিস আছে। দেখবে যে মোস্ট অফ দ্য পেশেন্ট, ওভার 90% পেশেন্ট বলবে যে ইয়েস আই হ্যাভ ডায়াবেটিস। আরটা হচ্ছে সাইট হচ্ছে আপার ব্যাক, যে আমাদের পিঠ আছে ব্যাক, ব্যাকের আপার পোর্শন এবং ন্যাপ অফ দ্য নেক, নেকের পেছনে ন্যাপ অফ দ্য নেক এবং আপার ব্যাক, দিস ইজ দ্য কমন সাইট। The common site, upper back and nape of the neck, তাদের বেশি হয়, বেশি হবে হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের। এখানে আমরা দেখবো যে একটা সোয়েলিং আছে, বড় একটা সোয়েলিং, সেখানে অল সাইন্স অফ ইনফ্লামেশন, পেইন, টেন্ডারনেস, রেডনেস সবকিছুই থাকবে। বাট অ্যাবসিস, যেটা অ্যাবসিসে কি দেখবো, স্কিনটা সাধারণত ইনট্যাক্ট একটা স্কিন থাকে, রেডনেস থাকে, ফ্লাকচুয়েটিং পয়েন্ট থাকে,
ইন্টারনেস থাকে, বাট মাল্টিপল এক্সিট পয়েন্ট যেটা এটা কিন্তু অ্যাক্সেসে থাকে না। কার্বনকলের যে একদম টিপিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ইট শুড বি মাল্টিপল এক্সিট পয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য পরীক্ষাটা আমরা জিজ্ঞেস করে থাকি। যখন ডায়াগনোসিস করলাম, চিকিৎসার অপশন কি? চিকিৎসার অপশন সার্জারি। দেয়ার ইজ নো অপশন অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, তাই না? এটা কি সার্জারি করি আমরা? এটা কিন্তু টোটাল এক্সিশন, তাই না? এক্সিশন যতটুকু জায়গা জুড়ে কার্বনকলটা থাকবে, এই টোটাল এই যে ইনফেক্টিভ গ্যাংগ্রিন স্কিন সাবকুটানিয়াস টিস্যু টোটালটাকে এক্সারসাইজ করে দিতে হবে, ডেব্রাইড করে যা আছে পুরা পোর্শনটাকে আমাদের রিমুভ করে ফেলতে হবে, এক্সিশন করে দিতে হবে। এইখানে যেটা বলে থাকি আমরা যে ইনসিশনটা কি ধরনের ইনসিশন দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য, যে হোয়াট টাইপ অফ ইনসিশন। এটা একটা ক্রুশিয়েট ইনসিশন, একটা ক্রুশিয়েট ইনসিশন। এটা যদি কার্বনকল হয়ে থাকে তাহলে দেখো যে এরকম ক্রুশিয়েট, একটা ভার্টিক্যাল একটা ট্রান্সভার্স, ক্রুশিয়েট ইনসিশন দিয়ে ব্লাডগুলো বের করে ভেতর থেকে যত তোমার ডেড টিস্যু, ডিভাইটালাইজড টিস্যু, গ্যাংগ্রিনাস টিস্যু সবগুলোকে একদম ডেব্রাইড করে ফেলতে। এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট, হ্যাঁ, এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ কার্বনকল। এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট, পুরা যে জায়গাটা থাকবে সেখানে আমাকে ডেব্রাইড করে দিব, এক্সিশন করে দিব। দেওয়ার পরে কি হবে? জায়গাটা ওপেন থাকবে এবং তুমি কিন্তু এইখানে 100% ডেড টিস্যু আমরা স্ল্যাবটাকে রিমুভ করতে পারি না ইন ওয়ান সেটিং। মেবি আমাদের পরে আরো সেটিং লাগতে পারে, ঠিক আছে? যে দেখা যাবে কি যে আরো হয়তো একটা সেটিং সার্জারি লাগতে পারে, অথবা রেগুলার ড্রেসিং এ চলে যেতে হবে। রেগুলার ড্রেসিং করে 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 যখন উন্ডটা হেলদি হবে, আমরা একটা হেলদি উন্ড আমরা কি করে চিনবো বলেছিলাম, এটা হেলদি উন্ড, এটা আনহেলদি উন্ড যদি পাশাপাশি রাখা হয় তাহলে আমরা চিনবো কি করে? যদি হেলদি উন্ড থাকে সেখানে দেখতে কেমন থাকবে? তোমার গ্রানুলেশন টিস্যু থাকবে, হেলদি গ্রানুলেশন টিস্যু। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে একটা উন্ড হেলদি কিনা কি করে বুঝবো? হেলদি গ্রানুলেশন টিস্যু, সেটা দেখতে কেমন? রেডিশ পিঙ্কিশ, ভেলভেটি কালার, ব্লিড অন টাচ। এই তিনটা কথা মনে রাখতে হবে, রেডিশ পিঙ্কিশ ইন কালার, ভেলভেটি অ্যাপিয়ারেন্স অ্যান্ড ব্লিড অন টাচ। যখন আমি টাচ করবো সেখান থেকে ব্লিডিং হবে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা ধরে নেব দিস উন্ড ইজ হেলদি উন্ড। ক্লিয়ার? যখন আমরা একটা কার্বনকলের চিকিৎসা করছি তখন সার্জিক্যাল এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট করলাম, ক্রুশিয়েট ইনসিশন দিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে পেশেন্টকে আমরা রেগুলার ড্রেসিং করব। ড্রেসিং করতে 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 যখন দেখবো যে উন্ডটা হেলদি, তখন কি করব? সে আগের কথায় চলে আসি। প্রথমে বলেছিলাম যদি কোনো উন্ড থাকে, হেলদি গ্রানুলেশন টিস্যু থাকে, তখন এটাকে কাভার করার প্রশ্ন, তাই না? কারণ একটা উন্ড, এই কার্বনকলের উন্ড যদি আমরা শুধু ড্রেসিং এর মাধ্যমে ভরে আসতে চাই, ইট উইল টেক লং টাইম, 2 মাস 3 মাস, তার বেশিও লাগতে পারে। যদি সম্ভব হয় তাহলে আমরা প্রথমে কি করব? উন্ডটাকে, স্কিনটাকে অ্যাপোজিশন করব, অ্যাপোজিশন করে তোমার সেকেন্ডারি স্টিচ দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সেলাই দিয়ে দুধের কাছাকাছি আনে কাভার করতে পারি ভালো, যদি না পারি তাহলে স্কিন গ্রাফটিং করব, ঠিক আছে না? অন্য জায়গা থেকে স্কিন নিয়ে এসে এখানে আমরা লাগিয়ে দিব, দিলে পরে আমার উন্ডটা কাভার হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন। এখানে কোশ্চেন ছিল যে হোয়াট ইজ কার্বনকল, স্টেটেড কজেস এন্ড ট্রিটমেন্ট। কজ কি? কজ তো আসলে এরকম করে কজ বলা মুশকিল। কজ বলতে আমার ধারণা এখানে যদি জানতে চাইছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ দ্য মেইন কালপ্রিট ফর কার্বনকল। অর্গানিজম কি? এখানে অর্গানিজম হচ্ছে মেইনলি স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস হচ্ছে মেইন অর্গানিজম।
ঠিক আছে, মেইন অর্গানিজম স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস থাকতে পারে কিন্তু মেইন অর্গানিজম স্টাফিলোকক্কাস। সো আমরা অ্যাক্সিস যখন পড়িয়েছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম চিকিৎসা পদ্ধতির মধ্যে যে ইনসিশন ড্রেনেজ পাস সেন্ট ফর সিএস, এটা ইম্পর্টেন্ট কথা। যখনই কোনো পাস থাকবে মনে রাখতে হবে ফর প্র্যাকটিক্যাল লাইফ, যখনই কোথাও কোনো পাস তুমি পাবা সে পাসটাকে কিন্তু পাঠাতে হবে ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট অ্যান্ড গিভ অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য সেন্সিটিভিটি। সো কার্বাঙ্কুলও যখন থাকবে তখন তো এটা ইনফেক্টিভ গ্যাংগ্রিন, সেখান থেকে ইনফেকশন আছে, স্টাফিলোকক্কাস আছে, তাহলে এই যে এখান থেকে পাস থাকবে এই পাসটাকে কিন্তু তোমার সিএসএ পাঠাতে হবে। ঠিক আছে, পাসটাকে সিএসএ পাঠালাম, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিলাম, আর এদিকে তোমার ড্রেসিং করতে থাকবো। যখন এটা হেলদি গ্রানুলেশন টিস্যু আসবে, রেডিশ পিঙ্কিশ কালার, ভেলভেটি অ্যাপিয়ারেন্স, টাচ অন ব্লিড, দেন তুমি চিন্তা করতে পারো যে আমরা এটাকে কভার করতে পারি কিনা। কভার করার জন্য তিনটা মেথড। একটা হচ্ছে ডাইরেক্ট স্টিচিং, দুইটা স্কিন এজকে অ্যাপোজ করে সেলাই দিব, দিস ইজ দ্য বেস্ট মেথড যদি সম্ভব হয়। তাহলে পরে স্কিন গ্রাফটিং অথবা ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন। ঠিক আছে, ওকে, কাটটা বললো এদিকে আপনি আবার স্যার একটা কোশ্চেন ছিল। ভিডিও কোশ্চেন নেই? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, কি কোশ্চেন বলো। স্যার যেহেতু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা হয়, অলরেডি তো ডায়াবেটিস আছে, তারা ডায়াবেটিস কন্ট্রোল করবে, তারপরেও দেখা গেছে কি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট কন্ট্রোল করার পরে এমনি ইমিউনো কম্প্রোমাইজ তো থাকে। হ্যাঁ হ্যাঁ বলো, তো প্রশ্ন বুঝি না। ডায়াবেটিক পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকবে, হ্যাঁ, তার তো অসুবিধা কি? আমি প্রশ্ন বুঝতে পারি নাই, তবে বলি ডায়াবেটিক মিউট হয়ে গেছে। আর ওই ক্ষেত্রে যদি স্যার আবার মানে এটাকে কন্ট্রোল করতে যায় তাহলে কি মানে হিলিং হবে কিনা, বা হচ্ছে যে মানে ব্লিডিংটা বন্ধ হবে কিনা, মানে ডায়াবেটিক পেশেন্ট তো এমনি ইমিউনো কম্প্রোমাইজ স্যার। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট তো ইমিউনো কম্প্রোমাইজড বলেই তো ইনফেকশনটা হয়েছে। You have to control diabetes by insulin or other drugs, যেগুলো দিয়ে ডায়াবেটিস পেশেন্টের যেগুলো পায় সেগুলো দিয়ে ডায়াবেটিসে কন্ট্রোল করতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল না করলে তো ভালো হবে না বাবা। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট তার কি আবার হবে কিনা। ডায়াবেটিক পেশেন্টের যে কোনো সময় ইনফেকশন হতে পারে, যে কোনো জায়গাতে যে কোনো সময় ইনফেকশন হতে পারে, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড, সো দেয়ার ইজ এভরি চান্স অফ ইনফেকশন। আইদার কার্বাঙ্কল, সেলুলাইটিস, বয়েল, ল্যাপসি যাই বলো না কেন, দেয়ার ইজ এভরি চান্স অফ ইনফেকশন। সো হতে পারে, আবারও হতে পারে। প্রশ্নটা কি এরকম ছিল না অন্য কিছু চাও? জি স্যার, কোশ্চেনটা এটাই ছিল, কিন্তু স্যার ডায়াবেটিক পেশেন্ট অনেকের তো এটা হয়, বাট অনেকে স্যার ভয় পায় হচ্ছে ওই গেলে যে অপারেশন করতে বলে যে পা মানে কেটে ফেলতে হবে, এগুলো নিয়ে অনেক ওরিড থাকে। শোনো, যখন একটা জিনিস মাথায় রাখো, ইনফেকশন যদি থাকে, ডায়াবেটিক পেশেন্টের ইনফেকশন যদি থাকে, তুমি যতক্ষণ না পর্যন্ত ইনফেকশন রিমুভ করবা ততক্ষণ পর্যন্ত ব্লাড সুগার কন্ট্রোল হবে না। সে একটা পেশেন্ট, ডায়াবেটিক যারা পেশেন্ট থাকে, আমি যখন এই যে বাডেমে যখন চাকরি করেছি তো এখানে, তখন দেখেছি যে পেশেন্ট কার্বাঙ্কুল নিয়ে আসছে, ব্লাড সুগার 30, 40, 50, যেটা মাথা খারাপ। এখন যদি ব্লাড সুগার 30 থাকে, তুমি যদি বলো যে আগে ডায়াবেটিস কন্ট্রোল করেন তারপরে অপারেশন করব, পেশেন্টের কখনোই ডায়াবেটিস ভালো হবে না বাবা। কার্বাঙ্কুলের মধ্যে দেখবা হিউজ পরিমাণে পাস আছে, অ্যাবসিসের মধ্যে হিউজ পরিমাণে পাস। এই যতক্ষণ পর্যন্ত পাস থাকবে ততক্ষণ পর্যন্ত ব্লাড সুগার কন্ট্রোলে আনা যাবে না, হিউজ পরিমাণ ইনসুলিন দিয়েও কন্ট্রোলে আনা যাবে না। দেন ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট যে আপনার ডায়াবেটিস বেড়ে যাওয়ার পেছনে ওয়ান অফ দ্য কজ ইজ কার্বাঙ্কুল অর ইনফেকশন। One of the cause infection. At first you have to control infection, then your diabetes will be controlled. Otherwise diabetes control হবে না। So blood sugar বাড়তে পারে, 20-30 থাকতে পারে। তুমি পেশেন্টকে ইনসুলিন ড্রিপে দাও, আইভি ইনসুলিন দাও, দিয়ে ডায়াবেটিসটাকে কমায় নিয়ে আসো,
সেটা তুমি কমাতে। এখন যদি পেশেন্টকে বলো যে এটা তুমি কন্ট্রোল করে আসেন, কোনোদিন কন্ট্রোল হবে না। তুমি হাসপাতালে ভর্তি রাখো, ভর্তি রেখে একদিনে 2 দিনে তুমি ইনসুলিন দিয়ে কিছুটা তুমি কমায় নাও, ব্লাড সুগার কিছুটা কমায় নিয়ে অপারেশন করো। অপারেশন করলে দেখবা যে ইনসুলিন দিলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে। বাট at first you have to control infection. Sir, বলেন। sir, in treatment option, is the first option antibiotic or incision or drainage? No antibiotic. No antibiotic. Antibiotic is second option. First of আমরা বলেছিলাম, মনে করে দেখো, where there is pus you have to remove the pus. Where there is pus in the body, হ্যাঁ হ্যাঁ, এই পাসটাকে বের করতে হবে। পাস দিয়ে তোমাকে ইনসিশন ড্রেন করতে হবে। ইনসিশন ড্রেন ছাড়া তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে কখনো পাস তুমি অ্যাবসিস চিকিৎসা করতে পারবে না। ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইনসিশন এন্ড ড্রেনেজ দ্য পাস। আর কিছু? স্যার, কালচার এন্ড সেন্সিটিভিটির রিপোর্ট আসার আগে আমরা কি অ্যান্টিবায়োটিক শুরু করব না? সেটাও বলেছিলাম, মনে করে দেখো, থার্ড ইয়ারে বলেছিলাম, যখন আমরা কোনো অ্যাবসিস ড্রেন করব, কার্বাঙ্কল যে কিছু ইনফেকশন চিকিৎসা করব, পরে আমরা সাসপেক্টেড অর্গানিজম, এই জন্য বললাম হোয়াট ইজ দ্য অর্গানিজম। তোমরা বলেছো স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস তোমার কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে, এর এগেইনস্টে কোন ব্যাকটেরিয়া ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন গ্রুপের ড্রাগ, তাই না? পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলো হচ্ছে এই অর্গানিজমের এগেইনস্টে কাজ করে। সো ইনিশিয়ালি ইউ হ্যাভ টু গিভ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? যখন আমরা ইনসিশন ড্রেন করব বা এক্সিশন করব, পরে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব ওই অর্গানিজমকে সাসপেক্ট করে। তারপর যখন সিএস এর রিপোর্ট আসবে, তখন রিপোর্টটা মিলিয়ে দেখব যে আমি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি এটার সাথে এর সেনসিটিভিটির মিল আছে কিনা। যদি মিল থেকে থাকে তাহলে ওই অ্যান্টিবায়োটিকটাকে কন্টিনিউ করব। যদি না থেকে থাকে, যদি এটা রেজিস্ট্যান্ট থাকে বা অন্য কোনো অ্যান্টিবায়োটিকের সেনসিটিভ থাকে, তখন ওই অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। বাট এই যে 3 দিন সময় লাগবে আসতে, তাই না? এই 3 days আমরা অ্যান্টিবায়োটিক কভারেজে রাখবো, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কভারেজে রাখবো অ্যাকর্ডিং টু সাসসেপ্টিবিলিটি অফ দ্য অর্গানিজম। স্যার বলেন। স্যার, সেবাস্টিয়ান সিস্টের হচ্ছে স্যার মানে কিভাবে ফর্ম করে সেটা পড়ানো হয়েছিল না, শুধু ডেফিনেশন, টাইপ, কমপ্লিকেশন আর ট্রিটমেন্ট পড়ানো হয়েছিল। সিবিসিএস সিস্ট এটা আমাদের যে গ্ল্যান্ড থেকে, সিবিসিএস গ্ল্যান্ড যেটা থাকে, এই গ্ল্যান্ডের ডাক্ট যেটা থাকে, ঠিক আছে, এই ডাক্ট দিয়ে কি বের হয়? সিবামটা বের হয়ে আসে, তাই না? সিবিসিএস গ্ল্যান্ডের কন্টেন্ট আছে সিবাম, এই সিবামটা বের হয় স্কিনের ওপেনিং যেটা বের হয়ে আসে। এখন যদি এই ডাক্টটা যদি ব্লক হয়, দেখি একটা কলম, দেখো এটা যদি আমার এরকম যদি হয়, এটা স্কিন আর এটা হচ্ছে সিবিসিয়াস গ্ল্যান্ড, তাহলে এই যে এখানে মুখ, এখান থেকে তোমার সিবিসিয়াস সিবামটা বের হয়। যদি কোনো কারণে এখানে বন্ধ হয়ে যায়, সিবামটা এই বের না হতে পারে, তখন এখানে সিবামটা রিটেনশন হয়ে আস্তে 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 বড় হয়ে হয়ে এই সিস্টটা তৈরি করে। কথা বুঝছো না? এটা ওয়ান কাইন্ডস অফ রিটেনশন সিস্ট, তাই তো? ওয়ান কাইন্ডস অফ রিটেনশন সিস্ট। এটা যদি সিবিসিয়াস গ্ল্যান্ডে যে ডাক থাকে, সে ডাকটা যখন বন্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে এই কন্টেন্ট গুলো রিটেনশন হতে 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 এই সিস্ট তৈরি করে। আর কিছু? বহুদিন পরে ক্লাস নিতে বসতাম, সেই ক্লাস নিতে কবে মার্চ মাসে কয় থেকে যদি ক্লাস নিচ্ছে, পড়াশোনা থেকে আউট অফ স্টাডি টোটালি। না, তোমরা কি পড়াশোনা করেছিলে বাসায় কিছু? জি স্যার। পড়তে থাকো বাবা, যাই কিছু হোক। আমরা হয়তো অনেকেই ছবি হয়ে যেতে পারি, তার আগ পর্যন্ত চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব, যার যার মতো চেষ্টা করো। ক্লাস কটার মধ্যে? 12টা বলতো না? রোল নম্বর এবং নিয়ে যেন পাঠাতে, রোল নাম্বার আর ব্যাস কিসে পাঠাবে? আচ্ছা, ওই যে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য বোধহয় রোল নাম্বার আর ব্যাস আর রোল নাম্বারটা একটু পাঠিয়ে দাও, ঠিক আছে? জি স্যার। আর শোনো, আমাদের ওই ক্লাস তো মোটামুটি শেষ।
এখন ইউরোলজির মধ্যে ক্লাস বাকি আছে। জি স্যার। তো তোমাদের সারিয়া স্যার বোধহয় বলেছেন যে ও বোধহয় টানা কিছু ক্লাস নিতে চাই। ক্লাস জি স্যার। নেওয়ার পরে তোমাদের ইউরোলজি তো বোধহয় দেবপুর সাথে কিছু ক্লাস নিবে, আর এরপরে যদি কোনো সমস্যা থাকে নোট করে রেখো। টেস্টিকুলার টিউমারের কথা বলেছিলে, আরো কিছু বলেছিলে তোমরা, রেনাল স্টোন আমি পরে পড়ায় দিব, ঠিক আছে? এটা ওরা ক্লাস নিক, সবাই ক্লাস শেষ করুক। সারিয়ারের ক্লাস শেষ হলে আমি সপ্তাহে একটা ক্লাস তোমাদের নিব, ঠিক আছে? জি স্যার। ভালো থাকো, দোয়া রাখো, জি স্যার। তোমাদের সাথে দেখা হয় সবার সাথে। হ্যাঁ, জি স্যার, আপনি সাবধানে থাকবেন স্যার। ওকে, বেস্ট অফ লাক। উইদাউট আসসালামু আলাইকুম স্যার।